বন্ধুগণ নমস্কার, আমি শীতাংশু বলছি। দেশের মধ্যে আন্দোলনের বন্যা বয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা অনেক দিন পর শুরু হয়েছে। এবং এটা দেখা যাচ্ছে যে এই যে আরসোলা জনতা পার্টি, এই আরসোলার যে যন্ত্রপন্তরে হাজির হয়ে এবং দিল্লিতে যে অশান্তি করেছে, তার ফল এবার সারা দেশে কিন্তু পড়ছে। প্রথম হচ্ছে, তারা যে আন্দোলনটা করেছে তাদের সমর্থকরাও বিভিন্ন রাজ্যে আন্দোলন করেছে। মহারাষ্ট্রে করেছে, বিহারে করেছে, রাজস্থানে করেছে, পশ্চিমবাংলায় করেছে, মধ্যপ্রদেশে করেছে, বিভিন্ন জায়গায় করেছে। পুলিশের সঙ্গে মারামারি ধস্তাধস্তি করেছে। এরপর দেখা গেল যে কদিন পরে সেই কেসটা সুপ্রিম কোর্টে উঠলো। সুপ্রিম কোর্টে তারাই কেস করেছিল। সুপ্রিম কোর্ট থেকে তাদের একটা বড় ঝটকা হয়েছে। সেই ঝটকাটা হয়েছে যে প্রথম হচ্ছে, তারা সরকারের সঙ্গে একটা এগ্রিমেন্ট এসেছিল যে সরকার সমস্ত যে কেস হয়েছে সেই কেসকে উইথড্র করতে বলবে পুলিশকে। শুধু কেন্দ্রে নয়, দিল্লিতেই নয়, কারণ দিল্লি পুলিশ তো স্বরাষ্ট্র দপ্তরের অধীন। অন্যান্য রাজ্যতেও কিন্তু এই যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে সেখানে তারা সেইভাবে বলবে যাতে তাদের প্রতি কেসটা উইথড্র করা হয়। তো এরপরে তো ফলে সুপ্রিম কোর্টে যখন বিচারের জন্য গেছে, তো সেখানে এদের পক্ষ নিয়ে কপিল সিব্বাল, যিনি উকিল আছেন, নামকরা উকিল, তিনি তাদের হয়ে ব্যাট ধরেছিলেন। কিন্তু সেখানে সরকারের যিনি উকিল ছিলেন তুষার মেহতা, তিনি তো একদম পুরো যাকে বলে সিজেপির যে কর্মকাণ্ড তার একদম পোল খুলে দিয়েছেন। তো ফলে তারপর দেখা গেল সুপ্রিম কোর্ট থেকে অর্ডার এসছে, একটা ইন্টারিম অর্ডার এসছে যে যারা মাইনর ধরা পড়েছে তাদেরকে ইমিডিয়েট সরকার ছেড়ে দিক এবং সেইভাবে একটা নোটিশ জারি করুক। তো সরকার সেই মাইনরদের ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেছে এবং যাদের ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে তাদেরকে ছাড়ার কথা কিছু বলেনি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, পরে একটা কমিটি তৈরি করে সুপ্রিম কোর্ট তার যে এই যে বিষয়টা যে পুলিশ কতটা তাদের উপর টর্চার করেছে অথবা তারা পুলিশকে টর্চার করেছে কিনা, এই বিষয়টা একটা নিরপেক্ষ কমিটি তারা বিচার করবে। সেই কমিটিটা খুব শীঘ্রের মধ্যে সুপ্রিম কোর্ট গঠন করে দিবে, সম্ভবত একজন রিটায়ার্ড চিফ জাস্টিসকে দিয়ে। তো তারপরে তারা সেই ব্যাপারটা তদন্ত করে দেখবে। এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এরপর দেখা যাচ্ছে চারিদিকে কিন্তু গোলমাল শুরু করেছে। গোলমাল মানে এই কংগ্রেস জনতা পার্টিতে 2-3 রকম ব্যাপার হয়েছে। একটা হচ্ছে যে কিছু ছাত্র বা কিছু যুবক, তারা ছাত্র নয়, তারা ওখানে বিভিন্নভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অকথা কুকথা বলেছেন, তার মায়ের নাম তুলে অকথা কুকথা বলেছেন। তাতে অনেক ক্ষেত্রে ঘরে বাইরে মিলিয়ে কোনো অ্যাক্ট্রেসরা আর অ্যাক্টাররাও কিন্তু বাদ যাননি। পরে দেখা যাচ্ছে তারা বুঝতে পারে যে ব্যাপারটা ভুল হয়েছে, বাড়ি ফিরে যাই, কারণ সেই সব ক্লিপ তো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টুইটারে, সব জায়গায় ভাইরাল হয়ে গেছে। আর তাদের সেই যে ফেসবুকে যে সমস্ত ক্লিপ ভাইরাল হয়েছে, তাদের অ্যাকাউন্ট ধরে তাদের সেখানে প্রচুর যে সাধারণ মানুষ যারা এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে দিনরাত পড়ে থাকে, তারাও প্রচুর তাদেরকে কিন্তু গালিগালে করতে শুরু করেছে। অতএব একটা যে সোশ্যাল মিডিয়া যে একটা প্রভাব তাদের উপর কিন্তু পড়েছে। এরপর দেখা যাচ্ছে ঘর থেকেও নিশ্চয় বাবা মার কাছ থেকেও চাপ পড়েছে। চাপ পড়ার পরে দেখা যাচ্ছে যে তার আস্তে আস্তে সবাই ক্ষমা চাইছে। অর্থাৎ একজন দেখা যাচ্ছে খুব কম বয়সী মেয়ে, সে সেখানে যে খুব এরকম গালিগালাজ করেছিল, পরে দেখা যাচ্ছে সে কান্নাকাটি করতে করতে সে ক্ষমা চাইছে। আরেকজনও দেখা গেল সে একটু মধ্যবয়সী মেয়ে, সে এরকম ওখানে যে গালিগালাজ করেছিল, তারপর সেও দেখা যাচ্ছে পরবর্তী গেলে জোড়াত করে মোদিজি ভুল করেছে, আমি ক্ষমা করে দেবেন, ক্ষমা চাইছে। হরিয়ানার একজন যে একজন ছিলেন, তিনিও এরকম করেছিলেন, এক মহিলা, পরবর্তীকালে তিনিও দেখছি দুহাত জড়া করে ক্ষমা চেয়ে ভিডিও পোস্ট করেছেন। তারপরে একজন অ্যাক্টার দেখলাম যিনি খুব সমালোচনা করেছেন, ইয়াদ রাখা জায়গা, হ্যাঁ, তিনি টাইমস নাও তাকে যখন ধরে যে আপনি বলুন, তাকে একটা মুম্বাই নাকি একটা কোন অনুষ্ঠানে প্রথমে নিমন্ত্রণ করেছে, তারপর তাকে সেখানে হয় যেতে তার বক্তার লিস্ট থেকে তাকে বের করে দেওয়া হয়। তাকে যখন জিজ্ঞেস করে, তিনি উত্তেজিত হয়ে উত্তর না দিয়েই তিনি উল্টে যে সাংবাদিক, তাকেই ধমক টমক দিয়ে তিনি বেরিয়ে যান। তো এখন এই যে আর কিছু কাজ করেছে, দেশের আর্মি দেশের স্বার্থে কাজ করে, তাদেরকে এইরকম নিজেদের আকচাকচিতে সরকারের সঙ্গে নিজেদের লড়াইকে আর্মি ওখানে ডিপুটও হয়নি, করার কোনো প্রয়োজনই নাই। তো ফলে
জিনিসটা খুব একটা গভীর জায়গায় পৌঁছে গেছে। কিছু লোকজন হিন্দু ধর্মকে গালিগালাজ করেছে, ফলে হিন্দু ধর্মের নামে কথোপকথা বলেছে, ভগবান রাম মাতা সীতার নামে কথোপকথা বলেছে। তো তাদেরও একদম সোশ্যাল মিডিয়াতে যাকে বলে পুরা একদম ট্রিটমেন্ট চলছে। এরপর আরেকটা জিনিস দেখা গেল যে সমস্ত ককরোচ ওই আরশোলা ওইখানে যন্তর মন্ত্রে হাজির ছিল, তাদেরকে কিন্তু জনগণ তারা দেখে নিয়েছে, ভিডিও দেখেছে, ফুটিংস দেখেছে, ক্লিপ দেখে তারা এবার যখন বিভিন্ন জায়গায় ঘুরছে দিল্লিতে, তাদেরকে এবারে যে ন্যাশনালিস্ট জনতায় বলুন আর রাস্তায়, সোশ্যাল মিডিয়ায় এবং সুপ্রিম কোর্টে সর্বত্রই কিন্তু তাদের একটা পুরা বেইজ্জতি হচ্ছে। এইটা ককরোচ জনতা পার্টির এই হচ্ছে অবস্থা। এর মধ্যে আরেকটা জিনিস দেখা গেলে কি আমি আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে যে আপনার ওই তারাও যেমন বিচার চেয়েছে, পুলিশ অত্যাচার করেছে, পুলিশের পরিবারের পক্ষ থেকেও 4 জন পুলিশ যারা ভীষণভাবে উন্ডেড হয়েছে, তারাও কিন্তু তাদের পরিবার তারাও সুপ্রিম কোর্টে কেস করেছে। দিল্লির যন্তর মন্ত্র বিক্ষোভের সময় আহত পুলিশ কর্মীদের পরিবারের সদস্যরা এবং এসিপি কল্যাণ সিং বিস্ট, বুঝতে পেরেছেন, অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার, তো বিস্ট, এএসআই সন্দীপ, কনস্টেবল ধীরজ এবং এএসআই হেমন্দ রাঠির পরিবার বিচার ও সুরক্ষার দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। 20, 24 ও 25 জুলাই ককরোচ জনতা পার্টি বিক্ষোভ চলাকালীন কর্মরত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপর পাথর ও কাঁচের বোতল দিয়ে হামলা করা হয়। হিংসাত্মক সংঘর্ষে একজন এসিপি সহ একাধিক পুলিশকর্মী গুরুতর জখম হন। উস্কানিদারদের কঠোর শাস্তি এবং ডিউটিরত পুলিশকর্মীদের সুরক্ষার জন্য জাতীয় স্তরে স্পষ্ট নির্দেশিকা জারির আবেদন জানিয়েছেন আক্রান্ত পরিবার। তো বুঝতে পেরেছেন বিষয়টা খুব গোলমাল জায়গায় পৌঁছে গেছে, কারণ পুলিশ তারা তো আগেভাগে আক্রমণ করেনি, তাদের উপর যখন পাথর বোতল ছোড়া আছে, যখন ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছে, তারা তো কাজ করতে গেছে, চাকরি করে, তারা সরকারি নির্দেশ মানতে গেছে। ফলে তারা এখন চেয়েছে, এখন সরকারের কাছেও এটা একটা বিড়ম্বনা তৈরি হয়েছে, কারণ সরকার হঠাৎ করে পুলিশের উপর আক্রমণটাকে অ্যাভয়েড করে কেন সমস্ত কেস যে এফআইআর হয়েছে সে তুলে কথা বললো, এটা সরকারের কাছে একটা বিড়ম্বনা, কিন্তু বলেছে এটা সত্যি কথা বলতেই হয়। এর বাইরে হচ্ছে যে দেখা যাচ্ছে পুলিশ জানিয়ে দিয়েছে যে সরকার যেমন বলেছে তেমনি আমরা ঠিক আছে পুলিশ এবং সরকারের পক্ষ থেকে যে কেসগুলো হচ্ছে সেই এফআইআরগুলো তুলব, কিন্তু পাবলিক যে এফআইআর হয়েছে সেই এফআইআর তোলার ক্ষমতা তো আমাদের নেই, সরকারেরও নেই। আমি পার্সোনালি আমার উপর আমি আক্রান্ত হয়েছি, আমার উপর কি হচ্ছে কি যে আমাকে আক্রান্ত করেছে, আমি তার এগেনস্টে এফআইআর করেছি যে আমাকে ককরোচ জনতা পার্টি, ওখানে আমি একজন সাংবাদিক মহিলা ছিল, সে গেছিল, তাকে গলা চেপে ধরে ঠেলে হচ্ছে যে অভদ্রভাবে স্পর্শ করে তাকে টেনে নিয়ে যাচ্ছিল, সে তো কেস করেছে। এরকম বেশ কিছু কেস হয়েছে, তো ফলে সেই কেসটাগুলো তারা এখন বলছে যে পুলিশ বলে দিয়েছে যে প্রাইভেট কেস যেগুলো হচ্ছে সেগুলো তোলার ক্ষমতা আমাদেরও নাই, সরকারও নাই, এর বিচার কোর্ট থেকেই হবে, কোর্টেই এই বিচার হবে। ফলে সব মিলে যন্ত্রপাতি এখন ফেঁসে গেছে, কিন্তু এদের ঘমণ্ডের শেষ নাই, এরা আবার সুপ্রিম কোর্টের বিচারও এখন মানছে না, সুপ্রিম কোর্টের আদেশ এখন মানছে না, বলছে সুপ্রিম কোর্টের আদেশ আমরা মানি না। মানে তোমরা কি একবারে স্বর্গ থেকে এসেছো নাকি? সুপ্রিম কোর্টের আদেশ মানো না তোমরা? কে একদম যে তোমরা সুপ্রিম কোর্টের আদেশ মানবে না? এই নিয়ে প্রচণ্ড প্রশ্ন উঠছে সব ইয়েতে, সোশ্যাল মিডিয়াতে, যে কে তোমরা সুপ্রিম কোর্টের আদেশ মানবে না? দেশের সর্বোচ্চ আদালতে তোমরাই গেছো, সেখান থেকে যে আদেশ এসছে সেই আদেশ তোমরা মানবে না, তোমরা কে এমন? এই নিয়ে সেটাও একটা ভীষণ ব্যাকলাস হচ্ছে, ইউটিউবে বলুন, নিউজে বলুন, সোশ্যাল মিডিয়াতে বলুন, ভীষণভাবে কিন্তু ককরোচ জনতা পার্টির সমালোচনা হচ্ছে। এটা একদিক গেল। দ্বিতীয় হচ্ছে দেখুন যে প্রতিবাদ, এই বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছে। আমি আগে একবার বলছি, তবু বলছি, কলকাতার বিরুদ্ধে যে জাতীয়তাবাদী ন্যাশনালিস্টদের প্রতিবাদ হয়েছে। বিজেপির ছাত্র উইং যে তিরঙ্গা যাত্রা করেছে, ছাত্র এবং যে বিজেপি দল কলকাতায় বিশাল তিরঙ্গা যাত্রা করেছে, এবং যে ভারতের জাতীয় পতাকা নিয়ে হাজার হাজার ছেলে মেয়ে সেখানে হেঁটেছে, মানুষ সেখানে হেঁটেছে। এ এক গেল। তারপর দেখা গেলো কলকাতাতে 5-6 জন জার্নালিস্টের উপর আক্রমণ করা হয়েছিল, তাদের কারো চোখে আঘাত লেগেছে, কারো পিঠে আঘাত লেগেছে, কারো হাত ছিঁড়ে গেছে, এইসব হয়েছে। তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার সঙ্গে দেখা করেছেন, তারপর তাদের সঙ্গে দেখা করেছেন হাসপাতালে, যে SSKM হাসপাতালে, যে তারপর সেখান থেকে প্রথমত 11 জন, তারপর 5 জন মিলে 16 জনকে অ্যারেস্ট করা হয়েছে। তারপর দেখা গেল একদিন সাংবাদিকরাও সেখানে প্রতিবাদ মিছিল বের করেছে যে আমাদের উপর কেন আক্রমণ করবে, আমরা তো কাজ করতে, আমাদের তো সংবাদপত্রের স্বাধীনতা আছে। ফলে এখানে কলকাতাতেও যারা এই ককরোচ জনতা পার্টির ইয়েতে গেছিলো, মিছিলে গেছিলো, এবং যারা এই বাম SFI আইসা এদের যে আন্দোলনে গেছিলো, তাদেরও বেশ কিছু মানুষ কিন্তু এখন একদম কণ্ঠাসা হয়ে গেছে, এবং সবাই এখন নিজেরা ক্ষমা চাওয়ার অবস্থা করছে। এটা গেল ককরোচ জনতা পার্টি অ্যান্ড রিলেটেড। এরপরে দেখুন অন্যান্য, মধ্যপ্রদেশে একটা ফার্মার্স প্রোটেস্ট চলছে, ভয়ানক ফার্মার প্রোটেস্ট। তাদের দাবি কি 2 দিন ধরে চলছে, ফার্মার্স রাস্তায় বসে আছে, 100% তাদের MSP দিতে হবে, এবং হচ্ছে কি যে তাদের টোকেন দিতে হবে,
এই টোকেনের ভরসা দিতে হবে, যাদেরকে ই টোকেন দেওয়া হবে তারা যে ফসল বিক্রি করবে, বিশেষত মুগ ডালের উপর এইটা তারা এই ধর্নাটা আরম্ভ করছে। তো এটা একটা বিড়ম্বনা। এখন মধ্যপ্রদেশের যিনি এক্স চিফ মিনিস্টার ছিলেন শিবরাজ সিং চৌহান, তিনি এখন কৃষিমন্ত্রী, ফলে এবং সেখানে বিজেপির সরকার আছে মধ্যপ্রদেশে, ফলে এটা একটা সেখানে একটা ধর্না চলছে। তাহলে বুঝতে পারছেন। এরপরে ধরুন পাঞ্জাবে আকালি দল, যে আকালি দল আপনার ওয়ারিস পাঞ্জাব দল বলে, ওয়ারিস পাঞ্জাব দল বলে, আকালি দল ওয়ারিস পাঞ্জাব দল, এরা একটা প্রোটেস্ট শুরু করেছে। এদের প্রোটেস্টের কারণ হচ্ছে কি, যে অমৃতপাল সিংকে পাঞ্জাব পুলিশ গ্রেপ্তার করেছে। এর আগেও দেখা গেছে পাঞ্জাবে যখন সাফাই কর্মীরা প্রতিবাদ করেছে, তাদেরকে পুলিশ মেরে ধরে তাড়িয়ে দিয়েছে। অন্য একটা সরকারি কর্মীরা বেতনের জন্য প্রতিবাদ করেছে, তাদেরকে মেরে ধরে তাড়িয়ে দিয়েছে। এখন এরা এইটাকে নিয়ে প্রতিবাদ শুরু করেছে, মানে পাঞ্জাবেও একটা অশান্তি শুরু হয়েছে। এর বাইরে সবচেয়ে যেটা নতুন একটা আরম্ভ হয়েছে, সেটা হচ্ছে যে আরক্ষণ হটাও আন্দোলন। এই যে আরক্ষণ হটাও আন্দোলন, এই আরক্ষণ হটাও আন্দোলন ক্রমশ বেশ মোমেন্টাম পাচ্ছে। কারণ এই আরক্ষণ হটাও আন্দোলন নিয়ে দেখা যাচ্ছে এই আরক্ষণ বিরোধী সবর্ণ সমাজের বিভিন্ন যুবক যুবতী তারা রাস্তায় নেমে এসেছে। তারপর হর্ষিদ রাজ নাকি একজন রাজ বলে একটি ছেলে দেখছিলাম MLF নিউজে, যে সাংবাদিকের সঙ্গে কথা বলছে। তো এইভাবে বিভিন্ন জন কিন্তু এইসব যে আরক্ষণ বিরোধী আন্দোলন নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভীষণ মুখর হয়েছে, ইউটিউবে মুখর হয়েছে। এবং সেটা দেখা যাচ্ছে তারাও একটা আরক্ষণ বিরোধী জনতা পার্টি এই জাতীয় একটা কিছু যে ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইন সোশ্যাল মিডিয়া শুরু করেছে। এবং একদিনের মধ্যেই তাদের প্রায় 5-6 মিলিয়ন কিন্তু সাবস্ক্রাইবার হয়েছে। এটা শুধু ইনস্টাগ্রামে, তারপর টুইটারেও বিশাল অঙ্কের সাবস্ক্রাইবার, ফেসবুকেও বিশাল অঙ্কের সাবস্ক্রাইব। অর্থাৎ সবর্ণ সমাজ কীভাবে হচ্ছে যে বঞ্চিত হচ্ছে বিভিন্ন সুযোগ থেকে। আমি একটা ভিডিও শুনছিলাম, বলছি দেখুন শিক্ষার জন্যে রিজার্ভেশন পেয়েছে, শিক্ষার জন্য রিজার্ভেশনের পর তারপর দেখা যাচ্ছে যে সে IPS, বোন IAS, একই পরিবারে 5 জন IAS IPS হয়ে গেছে, বুঝতে পেরেছেন। অথচ অন্যান্য পরিবার তারা কিন্তু বঞ্চিত হচ্ছে, একই ক্লাস, মানে হয়তো SC বা ST, তারা কিন্তু বঞ্চিত হচ্ছে। অর্থাৎ একটা পরিবার যখন একবার রিজার্ভেশনের সুযোগ নিয়ে উপরে উঠে যাচ্ছে, তাদের পরিবারে বারবার সেই সুযোগটা পাচ্ছে, অন্য পরিবারের কাছে আর সুযোগ কিন্তু পাচ্ছে না। সেই দাবি উঠেছে যে একটা পরিবারে একবারই রিজার্ভেশন পাবে, আর হচ্ছে যে একটা পরিবারের একবারের জন্যই পাবে। এবং রিজার্ভেশন আর্থিক দুরবস্থার উপর ইরেসপেক্টিভ অফ কাস্ট, ক্রিড, রিলিজিয়ান করা হোক, অর্থাৎ আর্থিকভাবে যে দুর্বল তাদের জন্য রিজার্ভেশন করা এবং 1 ফ্যামিলি 1 টাইম 1 স্কোপ। যদি কেউ শিক্ষার সুযোগ পায় সে তাকে তাহলে চাকরিতে সুযোগ দেওয়া যাবে না, যদি কেউ শিক্ষার সুযোগ পায় তাহলে সে চাকরিতে সুযোগ পাবে। তো এইভাবে একটা যে আরক্ষণ বিরোধী আন্দোলন, সেটাও কিন্তু দেশে এখন কিন্তু ভয়ানক একটা ব্যাপক আকার নিতে শুরু করছে। এবং দেখা যাচ্ছে বিভিন্ন হিন্দুবাদী সংগঠন তারা এতে যোগ দিচ্ছে। দেখছিলাম উত্তরপ্রদেশে বাগপতে বিরাট একটা মিটিং হয়েছে। এর আগে এই ইউজিসিকে কেন্দ্র করে আন্দোলনটা দানা মেলেছিল, কিন্তু সরকার তাদেরকে বসতে দেয়নি। ফলে এখন সরকারের কাছে এটা একটা নতুন চ্যালেঞ্জ সামনে কিন্তু এসে গেছে। অর্থাৎ দীর্ঘদিন যে এই যে ধারাবাহিকভাবে একই পরিবার বারবার বিভিন্ন সুযোগগুলো, সেটা ভবিষ্যতে বলবে। আমাদেরকে অপেক্ষা করে দেখতে হবে আগামী দিনে কী হয়। আপনারা সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।